হয়তো। আকাশের পুরো শরীরে কি যেন ছুটোছুটি করতে লাগলো, যার ফলে তার রাগ তরতর করে বাড়ল। অতঃপর রাগান্বিত করে বলল, জীবনে অনেক খুন করেছে, কিন্তু ততটা বিভৎসভাবে কখনো করিনি যতটা বিভৎসভাবে তোকে খুন করব। বি রেডি। কথাটা বলে আকাশ উঠে দাঁড়ালো। এরপর গটগট পায়ে উল্টো দিকে কয়েক পা এগিয়ে গিয়ে কাউকে কল করে এখানকার লোকেশন দিয়ে একটা অ্যাম্বুলেন্স পাঠাতে বলে। 5 মিনিটের মাথায় একটা অ্যাম্বুলেন্স এসে এখানে থামে। অনামিকার বডি অ্যাম্বুলেন্সে উঠানো হলে আকাশ অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে যায়। পিছু ফিরে তাকায় জিডির দিকে। জিডি এতক্ষণ একপাশে দাঁড়িয়ে মলিন মুখে অনামিকাকে দেখছিল। মাত্র আকাশের দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। আকাশ পুরোপুরি জিডির দিকে ফিরে তাকালো। গলায় ঝুলানো চেইন আর ডান হাতে বিদ্যমান চেইন 2 হাতে দুটো টেনে ছিঁড়ে ফেলে। হাত আর 2 জায়গায় একটা ছিঁড়ে গেল বোধহয়। তবে আকাশের সেদিকে খেয়াল নেই। সে জিডির দিকে চেয়ে ছেঁড়া চেইন দুটো জিডির মুখে ছুঁড়ে মারে। চেনের ছেঁড়া অংশগুলো জিডির মুখে এসে লেগে সেগুলো চারদিকে ছিটিয়ে যায়। আকাশ জিডির দিকে চেয়ে বেঁধে আসা গলায় বলে, এর চেয়ে জঘন্যভাবে আমাদের বন্ধুত্ব তুই নিজ হাতে ভেঙেছিস। তোর কোনো ক্ষমা নেই। এসব জঙ্গল আমাকে আর সেকেন্ড টাইম দিবে না, অবশ্য দিতে পারবিও না, কারণ তোর মৃত্যু নিশ্চিত। এটুকু বলে আকাশ একটু থামল। এরপর ঝাপসা চোখে চেয়ে ডান হাতের এক আঙুল দ্বারা বুকে তাক করে দেখায় আর ভাঙা গলায় বলে, যে হাতে একদিন তোকে এই বুকে আগলে নিয়েছিলাম, সে হাতে তোকে আজ খুন করতে হবে। আর এমন দিন আমার শত্রুকেও না দেখ। কথাগুলো বলে আকাশ আর দাঁড়ালো না। উল্টো ঘুরে শার্টের ডান হাতা দিয়ে চোখ মুছে নিয়ে বড় বড় পায়ে এগিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সের ভেতর উঠে বসে। একজন লোক অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে দিলেই অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়। জেডির 2 চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। যতক্ষণ অ্যাম্বুলেন্সটা দেখা গেল ততক্ষণ শুধু সেদিকেই চেয়ে রইল। একসময় অ্যাম্বুলেন্সটা মিলিয়ে গেলে জেডি ধীরে ধীরে বসে পড়ে। রাস্তায় ছিটিয়ে থাকা 4 টুকরো হয়ে যাওয়া চেইন কুড়িয়ে একসাথে করে 2 হাতের মুঠোয় নিল। সেম দুটো চেইন তার গলায় আর হাতে আছে। প্রতিটা চেইনের মাঝখানে 2টো করে অক্ষর লেখা, এই যে, যেটা আকাশ আর জেডি নামের প্রথম 2টো অক্ষর। সেম ডিজাইনের চেইন 4টে জেডি বানিয়ে নিয়েছিল, 2টো নিজের জন্য আর 2টো আকাশের জন্য। এর আগে যতবার ঝামেলা হয়েছে আকাশ এগুলো খুলে ফেলতো, আজ একেবারে ছিঁড়ে ফেলল। আকাশ বলা সেই কথা বারবার কানে বাজল, এর চেয়েও জঘন্যভাবে আমাদের বন্ধুত্ব তুই নিজ হাতে ভেঙেছিস। জেডি বাচ্চাদের মতো চেইনগুলো জোড়া লাগাতে চাইল, কিন্তু পারল না। বারবার ঝাপসা চোখ জোড়া মুছল আর চেষ্টা করতে লাগলো, কিন্তু সে বরাবরই ব্যর্থ হলো। খণ্ডিত হওয়া চেইনগুলোর দিকে চেয়ে কপটা চোখের পানি ফেলে ধরা গলায় বলে, তুই আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিস। এই চেনগুলোর মতোই আর বোধহয় কখনো আমাদের বন্ধুত্ব জোড়া লাগবে না রে বেবিজান। কারণ আমার মৃত্যু নিশ্চিত জানি। আমাকে মারতে তোর ভীষণ কষ্ট হবে, তবে শেষবার তোকে সেই কষ্টটুকু দিতে চাই। কথাগুলো বলে জেডি তার অসহায়ত্বে ঘেরা দৃষ্টি চারদিকে ঘোরালো। মনে হচ্ছে একপাশে তার হাস্যোজ্জ্বল সন্ধ্যা দাঁড়িয়ে আছে, আরেক পাশে তার প্রিয় অভিযান, আরেক পাশে তার বোন অনামিকা। সবার মুখে খুশির ঝিলিক, সবাই হাসছে তার দিকে। এককালে জেডির জীবন ঠিক এমনটাই ছিল। তাকে তার সন্ধ্যা প্রাণ খুব চাইতো, ভীষণ ভালোবাসত তার অভিযান, আর অনামিকা করতো দুষ্টুমি। কিন্তু আজ সবাই হারিয়ে গেছে তার জীবন থেকে। জেডির ছটফট লাগলো। ঝাপসা চোখ দুটো তৃষ্ণার্ত ব্যক্তির ন্যায় ছুটাছুটি করছে, খুঁজছে তার হারিয়ে যাওয়া দিনগুলো, খুঁজছে হারিয়ে যাওয়া মানুষগুলোকে, কিন্তু কেউ কোথাও নেই। সব কেমন নিস্তব্ধ হয়ে রইল। জেডি ঝাপসা মলিন দৃষ্টি জোড়া নিচু করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এলোমেলো পায়ে উল্টো পথে হাঁটতে লাগলো। মাথা তুলে একবার তাকালো মেঘলা আকাশ পানে। ঠোঁটের কোনায় বিষাদে ঘেরা একটা সূক্ষ্ম হাসি ফোটায়, অথচ 2 চোখ দুঃখের অশ্রুতে ভরপুর। সেই দৃষ্টি আকাশ পানে রেখে হঠাৎই বিড়বিড়িয়ে আওড়ালো, সব দিয়ে যাব, সব কেড়ে নাও। অরুণ সকালের দিকে অনামিকাকে নিয়ে বেরিয়েছিল। এর আগেও বেশ কয়েকবার দেখা করেছিল তারা, তবে আজ দেখা করে মন খুলে অনেক কথা বলেছে একে অপরে। অরুণ অনামিকাকে কথা দিয়েছে সে খুব তাড়াতাড়ি অনামিকাকে বিয়ে করবে। কথাটা বলার পর অনামিকার লাজুক দৃষ্টি, মেয়েটার মুখে লেগে থাকা উচ্ছ্বাসটা চোখে পড়ার মতো ছিল। অরুণ অনামিকাদের বাড়িতে রেখে তার কিছু কাজে বেরিয়েছিল। ফেরার পথে অনামিকার জন্য বেশ কিছু জিনিসপত্র কিনেছে, শাড়ি, চুড়ি, ফুল, আরও বেশ কিছু জিনিস। মূলত তাদের বিয়ের জন্যই কিনেছে এসব। এখন অনামিকার বাসায় এসেছে এই জিনিসগুলো অনামিকাকে দিতে। এরপর অনামিকা যদি রাজি হয় তবে অনামিকাকে নিয়ে সে আবারও মার্কেটে যাবে। এবার অনামিকার যা যা পছন্দ হয় সে নিজে দাঁড়িয়ে থেকে অনামিকাকে সব কিনে দেবে। মেয়েটা বোধহয় এখনও সংকোচ বোধ করবে,
কথাটা ভেবে অরুণ সামান্য হাসল। অনামিকাদের বাড়ির একদম গেটের সামনে এসে দাঁড়ালে অরুণের কপালে ভাঁজ পড়ে। অনেক মানুষ জড়ো হয়ে আছে, ভেতর থেকে শোরগোলের আওয়াজ ভেসে আসছে। অরুণ বুঝতে পারল না হঠাৎ অনামিকাদের বাড়িতে এত মানুষ কেন এসেছে। সে ব্যস্ত পায়ে এগোলো, মেইন গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলে হাতের ডান দিকে বাড়ির ফাঁকা জায়গা জুড়ে মানুষ গিজগিজ করছে। এবার অরুণের কানে এত শোরগোলের সাথে সাথে কান্নার আওয়াজও ভেসে আসলো। অরুণের চোখে মুখে চিন্তারা এসে ভিড় করলো। মনে প্রশ্ন জাগলো, আঙ্কেল আন্টির কিছু হয়নি তো? অরুণ এবার আর সময় নষ্ট করলো না। সে ব্যস্ত পায়ে সেদিকে এগিয়ে যায় যেখানে এত এত মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। অরুণ ভিড় সরাতে শব্দ করে বলে, এক্সকিউজ মি, একটু সাইড নিন প্লিজ। অরুণের কথায় অনেকেই সাইড হয়ে দাঁড়ালো, বেশিরভাগ মহিলা মানুষ। তারা সাইড দিলে অরুণ সামনে আরও দুপা এগোয়। সর্বপ্রথম চোখ পড়ে আনিকার দিকে, যে মাটিতে পা ছড়িয়ে শব্দ করে কাঁদছে। পাশে আনিকার বাবা মাও আছে। আনিকার মা আনিকার মতো শব্দ করে কাঁদলেও তার বাবা নিঃশব্দে চোখের পানি ফেলছে। অরুণ চিন্তিত মুখখানা ডান দিকে সামান্য ঘোরায়, চোখ জোড়া আনিকার থেকে সরিয়ে বেখেয়ালে ডান দিকে নিলে দৃষ্টি আটকায় অনামিকার ফ্যাকাশে মুখের দিকে, যাকে খাটিয়ায় শুয়ে পুরো সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে, শুধু মুখটুকু বেরিয়ে আছে। দৃশ্যটা চোখে ভাসতে অরুণ যেন কয়েক সেকেন্ডের জন্য একেবারে স্তব্ধ হয়ে যায়। দৃষ্টি জোড়া একেবারে স্থির হয়ে যায়, মস্তিষ্ক একেবারে অকেজ লাগলো। এটা অনামিকা? অনামিকা এভাবে সাদা কাপড়ে মুড়িয়ে শুয়ে আছে কেন? আর কোনো কথাও তো বলছে না। এত এত কান্নার আওয়াজে অনামিকা উঠে বসছে না কেন? এটা অনামিকা কি করে হয়? অনামিকা তো তাকে দেখলে লজ্জায় মাথা নত করে নেয়, লাজুক হাসে, এলোমেলো দৃষ্টি ফেলে, তবে তার দিকে তাকাতে ভুলে যায় না। এই তো আজ সকালে হাস্যোজ্জ্বল অনামিকার সাথে তার দেখা হলো, কত শত কথা হলো। তাহলে কান্নার মাঝ থেকে অরুণের কানে কিছু কথাও ভেসে আসে। শুনলাম মেয়েটারে নাকি জেডি নামের এক উদ্ভট লোক এভাবে দর্শন করে মেরে ফেলেছে। কম কষ্ট পেয়ে মেয়েটা মরেনি। আল্লাহ, এমন মরণ কাউকে না দিক। কথাগুলো কানে আসতেই অরুণের মনে হলো তার হৃদয়টা তীব্র আঘাতে একেবারে খণ্ড খণ্ড হয়ে গেল। মনে হলো কান দুটোয় কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। হাত থেকে শপিং ব্যাগটা অবহেলে মাটির উপর পড়ে যায়। ছেলেটার মনে হলো তার পায়ের তলার মাটি অস্বাভাবিক কাঁপছে। স্থির দৃষ্টি এখনও অনামিকার মুখে, যে মুখের চতুর্পাশে কাটা কাটা অংশগুলো বড্ড চোখে লাগলো অরুণের। বুকের সাথে সাথে চোখ দুটো বড্ড জ্বালা করে উঠল ছেলেটার। একপাশে সন্ধ্যা দাঁড়িয়ে আছে, কোলে সৃজন। সন্ধ্যা ঝাপসা চোখে অরুণের দিকে চেয়ে আছে। সৃজন মায়ের গলা জড়িয়ে ধরে রেখেছে। এখানের সিচুয়েশন দেখে বাচ্চাটা ভয়ে গুটিয়ে আছে মায়ের কোলে। সন্ধ্যার পাশে সৌম্য দাঁড়িয়ে, আরেক পাশে আকাশ, যার লালিত দৃষ্টি জোড়া অরুণের দিকে। সে দু কদম অরুণের দিকে এগিয়ে আসতে অরুণ ধপ করে মাটিতে পড়েছে। আকাশ আর সৌম্য এক প্রকার দৌড়ে এসে অরুণের দুপাশে বসে। সৌম্য ভাঙা গলায় ডাকে, অরুণ ভাইয়া। আকাশ অরুণের পাশে বসে বাঁ হাতে অরুণের বাহু শক্ত করে রেখেছে। মাথা নিচু, তার চোখ ধরা বুঝে নেয়। অরুণের চোখ দুটো ভরে উঠেছে। অনামিকার মুখ থেকে দৃষ্টি এক মুহূর্তের জন্য এদিক ওদিক হয়নি। কম্পিত কণ্ঠে আওড়ায়, অনামিকা। ডান চোখ ফেটে জলকণা গড়িয়ে পড়ে ছেলেটার। পুরো শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। তার অনামিকাকে কেউ ধর্ষণ করেছে, ছিঁড়ে খেয়েছে তার অনামিকাকে, আর তারপরে এই দুনিয়া থেকে বিদায়ও দিয়ে দিয়েছে। অরুণের মনে হলো তার কলিজায় খুব শক্ত একটা কাঁটা বিঁধল, যার জন্য বছরের পর বছর মিথ্যে অপেক্ষা করে গেছে, যার জন্য মেয়েদের সাথে দরকারেও কথা বলতে ভুলে গেছে, যাকে নিয়ে দিনের পর দিন শুধু স্বপ্ন বুনেছে, আর তারপর একদিন সারপ্রাইজ হিসেবে অনামিকাকে পেয়ে গেছে। এই তো তাদের বিয়ের ডেট ফিক্সড হওয়ার পথে ছিল, সে অনামিকাকে অন্য কেউ ছিঁড়ে খেয়েছে। সে অনামিকার নিঃশ্বাস নিচ্ছে না। অরুণের দম আটকে আসে। সে তার দু হাতে তার গলা চেপে ধরে। হঠাৎই বাচ্চাদের মতো করে শব্দ করে কেঁদে ওঠে, শব্দ করে বলতে থাকে, এই অনামিকা, অনামিকা, বিয়ে করবে না অনামিকা? দেখো, আমি তোমার জন্য শাড়ি কিনে এনেছি, চুড়ি কিনে এনেছি। এটুকু বলতে বলতে কেমন পাগলের মতো মাটি হাতালো অরুণ। হাতিয়ে হাতিয়ে তার আনা শপিং ব্যাগটা নিয়ে অনামিকার লাশের উপর ঢেলে দেয়। এরপর শাড়ি চুড়ি ফুলগুলো উঠিয়ে অনামিকাকে দেখানোর মতো করে বলে, অনামিকা দেখো, আমি তোমার জন্য তোমার পছন্দের জিনিস কিনে এনেছি। অনামিকা, ওঠো না। তুমি বলেছিলে তোমার সর্বপ্রথম ইচ্ছে খুব দ্রুত আমার বউ হওয়া। আমি তোমাকে আজকেই বিয়ে করব অনামিকা। ওঠো, ওঠো তুমি। তোমাকে কেউ ছুঁয়েছে বলে তুমি কি ভয় পাচ্ছ অনামিকা? বিশ্বাস করো,
আমি ওসব ভুলে যাব, তোমাকে মাথায় তুলে রাখবো, তোমার সব ব্যথা ভুলিয়ে দিব। ওঠো না অনামিকা। কথাগুলো বলতে বলতে অরুণ অনামিকার দিকে ঝুঁকে কান্নায় ভেঙে পড়ে। ডান হাত বাড়িয়ে অনামিকার মুখ এদিক ওদিক নাড়িয়ে বলে, একবার ওঠো অনামিকা, একবার আমার সাথে কথা বলো। আমার জীবনে অনামিকা নামে তুমি খুব তৃষ্ণা, জানো? তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার বউ হবে, এবার তুমি আর পালাতে পারবে না, আমি তোমাকে আর পালাতে দিব না। কথাগুলো বলে কোনো রকমে আকাশের দিকে ফিরে আকাশের দুহাত ধরে হাঁপানি রোগীর মতো বলতে থাকে। আকাশ, ওকে উঠতে বল না। তুই তো জানতি ওর আর আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমার এই বুকে অনামিকার স্বপ্ন, অনেক স্বপ্ন বোনা আছে ওকে নিয়ে। ও সে আমার বোনা স্বপ্নগুলো দেখবে না? বল, আমি সেই স্বপ্ন এবার কার সাথে বাস্তবায়ন করব? বল, ওকে বল না। আমি আর সময় নিব না, আজকেই বিয়ে করব ওকে, আজকেই ওকে আমার বউ বানাবো। আকাশ মাথা নিচু করে রইল, একটা কিছুই বলল না। অরুণ উত্তর না পেয়ে সৌম্যর দিকে ফিরে কান্নামাখা গলায় বলে, সৌম্য, তুমি একটু বলো না ওকে উঠে বসতে। তুমি তো খুব ভালো মানুষ, তোমার খুব প্রশংসা করতো। তুমি বললে ও মনে হয় উঠবে। আসলে আমি ওর অভিমান এখনো পুরোপুরি ভাঙাতে পারিনি। ভেবেছিলাম বিয়ের পর সব ধীরে ধীরে ভাঙাবো, কিন্তু ও অভিমান করে কিভাবে শুয়ে আছে দেখো। ওকে একবার ডেকে বলো, আমার খুব কষ্ট হয় ওইভাবে থাকলে। ও তোমার কথা নিশ্চয়ই শুনবে। সৌম্যর কেমন যেন দম বন্ধ লাগলো। সে পাথরের মতো চুপ করে রইল। সৌম্যকেও এভাবে চুপ দেখে অরুণ সৌম্যকে একটা ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে, আরে তোমরা কেউ আমার কথা কেন শুনছো না? আমাকে কেউ কোনো হেল্পই করছো না। এটুকু বলে অরুণ আবারও অনামিকার লাশের উপর ঝুঁকে অনামিকার গালে হাত দিয়ে কান্না মাখা গলায় বলে, অনামিকা, একটিবার ওঠো, একটিবার আমার সাথে কথা বলো। আমার বুকটা খুব জ্বলছে, একবার দেখো। আমাকে আর শাস্তি দিও না অনামিকা। আমি গত কয়েকটা বছরে অনেক দুঃখ নিয়ে বেঁচেছি, জানো। এটুকু বলতে বলতে এক পর্যায়ে অরুণ অনামিকার গালে জোরে জোরে থাপ্পড় দেয় আর শব্দ করে বলে, এই তুই উঠবি? বলছি না আমার কষ্ট হচ্ছে। আমাকে স্বপ্ন দেখিয়ে আবার কোথায় পালাতে চাইছিস তুই? তোর এত সাহস কেন? বারবার আমাকে ভেঙে দিয়ে পালাতে চাস কেন? এত স্বার্থপর কেন তুই? আমাকে আর ভাঙিস না, আমি আর নিতে পারছি না। উঠে পড় অনামিকা, একটু শান্তি চাই আমার। আমার বউ বানাবো তোকে, এক্ষুনি কবুল বলবো। আমি তোকে আমার নামে কবুল করব। তুই শুনবি না অনামিকা? কথাগুলো বলতে বলতে অরুণ খাটিয়ার সাথে বুক ঠেকিয়ে দিয়ে অনামিকার দিকে ঝুঁকে বাচ্চাদের মতো করে কাঁদে। শেষ কবে এভাবে কেঁদেছে সে জানে না। প্রত্যেকে ঝাপসা চোখে চেয়ে আছে অরুণের দিকে। আনিকার বাবা মা অরুণের ব্যাপারে সবই জানত, যার ফলে অরুণের বুক ফাটা আর্তনাদে তাদের বুকের দহন বাড়ল বই কমল না। সন্ধ্যা বাঁ হাতে সৃজনকে ধরে রেখে ডান হাতে মুখ চেপে রেখেছে। দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সে এসব দৃশ্য সহ্য করতে পারছে না। কোলে থাকা সৃজন অরুণকে এভাবে কাঁদতে দেখে নিজেও কেঁদে দেবে দেবে ভাব। সন্ধ্যা ভিড় ঠেলে একটা গাছের কাছে গিয়ে দাঁড়ায়। ডান হাতে গাছটা আঁকড়ে ধরে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। গত প্রায় 4টে বছর অরুণ তাদের সাথে থেকেছে। হাজারটা দুঃখ লুকিয়ে সব সময় হেসে খেলে বেরিয়েছে। সৃজনকে নিয়ে বাড়ি মাতিয়ে রেখেছে। আজ তাকে এভাবে দেখে কে সহ্য করবে? সৃজন মায়ের দিকে ভেজা চোখে কান্নামাখা গলায় বলে, মা মা অরুণ কাঁদে কেন? মা অরুণ খালি কাঁদে কেন? সন্ধ্যা ঢোক গিলে ছেলের দিকে তাকায়। ডান হাতে সৃজনের ঝাপসা চোখ মুছে দিয়ে ধরা গলায় বলে, তার প্রিয় মানুষ অনেক দূরে হারিয়ে গেছে, তাই। সৃজন এদিক ওদিক তাকিয়ে অরুণকে খুঁজে আর আওড়ায়। অরুণ প্রিয় মানুষ অনেক দূরে হারিয়ে গেছে? অরুণ কাঁদে না, প্রিয় মানুষ আবার আসবে। সৃজনের কথা শুনে সন্ধ্যার কান্না দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইল। সে সৃজনকে তার বুকে শক্ত করে চেপে ধরে ফুপিয়ে ওঠে। তাদের জীবনের সকল দুঃখ হারিয়ে গেছে, আর কিছু বাকি নেই। তার আম্মা, নিয়াজ ভাইয়া, তাদের দুঃসময়ে পাশে থাকা রিহান ভাইয়া সবাই হারিয়ে গেছে। রয়ে গেছে শুধু বুক ভরা দুঃখ। আকাশ অরুণকে টেনে সরিয়ে নিতে চায় খাটিয়ায় উঠাবে বলে। অরুণ গায়ের জোরে আকাশকে একটা ধাক্কা দেয়। এগিয়ে এসে দু হাতে আকাশের শার্টের কলার ধরে রক্ত লাল চোখে আকাশের দিকে চেয়ে চিৎকার করে বলে, এই আমার অনামিকা ওঠে না কেন? ওর নিঃশ্বাস নেয় না কেন বল? তোর প্রিয় বন্ধু এই কাজ করেছে তাই না? ওই কুত্তার বাচ্চা আমার অনামিকার সাথে নষ্টামি করেছে, আমার অনামিকার প্রাণ কেড়ে নিয়েছে। তোর বন্ধু, ওর জন্য একটা সময় আমাকে তুই অনেক মেরেছিস। ওরকে নিয়ে কিছু বললে তুই আমাকে মেরে আত্মহত্যা করে ফেলতি। তোর সেই বন্ধু আমার অনামিকাকে আমার থেকে কেড়ে নিল। ছাড়বো না তোর এই কুত্তার বাচ্চা বন্ধুকে, ওকে ছাড়বো না আমি। তুই যদি আবারও তোর বন্ধুকে বাঁচাতে আসিস, তবে তোকেও খুন করে ফেলবো আমি। তোর বন্ধু একটা পশু, শুনতে পাচ্ছিস তুই? তোর এই জানের বন্ধু একটা অমানুষ।
তোর বন্ধুকে ছাড়বো না আমি। আকাশ নির্জীব চোখে অরুণের দিকে কেবল চেয়ে রইল, যেন সে এক যন্ত্রমানব, কোনো অনুভূতি নেই তার মাঝে। অরুণ হঠাৎই শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে ডান হাতের আঙুল তাক করে বলে, একটা পশু অমানুষের জন্য আকাশ কষ্ট পাচ্ছে, এই সবাই দেখ একটা পশুকে আকাশ কিভাবে সাপোর্ট করে। জেনে রাখ সবাই, আল্লাহ তোদের বিচার করবে, আমার অনামিকার সাথে হওয়া অন্যায়ের বিচার করবে। তোরা দুই বন্ধু ধ্বংস হয়ে যাবি, মিলিয়ে নিস। আকাশ হ্যাঁ না কিছুই বলে না। সে মাথা নিচু করে পাথরের মূর্তির ন্যায় বসে থাকে। ডান চোখ ফেটে এক ফোঁটা নোনা জল ডান পায়ের সাদা প্যান্টের উপর পড়ে। আশেপাশের অনেকেই আকাশের দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। সৌম্য সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে চেয়ে আছে, তাদের কথা ফুরিয়েছে। সামান্য দূরতে মাস্ক পরিহিত দণ্ডায়মান জিডি এতক্ষণ অরুণের দিকে করুণ চোখে চেয়েছিল, কিন্তু এখন অরুণের রিয়াকশানে তার দৃষ্টি ঘুরে আকাশের দিকে আসে। আকাশকে একেবারে স্ট্যাচু হয়ে বসে থাকতে সে দুপা বাড়িয়েও থেমে যায়। ঢোক গিলল, তার জন্য এভিকে অপমানিত হতে হচ্ছে। ব্যাপারটা সে মানতে পারল না, কিন্তু সমানে এগোনোর সাহস পেল না। জল ঘোলা ছাড়া আর কিছুই হবে না। বুকে পাথর চেপে আবারও সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইল সে। এদিকে অরুণ আকাশকে কথাগুলো হাসতে হাসতে বলতে গিয়ে হঠাৎই আবারও বাচ্চাদের মতো করে কেঁদে ওঠে। দু হাতের মাঝে মুখ লুকিয়ে আওড়ায়, আমার অনামিকাকে আমার কাছে এনে দাও, আমি ওকে কথা দিয়েছি ওকে আমার বউ বানাবো, ও আমাকে আমার কথা রাখতে দিচ্ছে না, তো আমাকে হেল্প করো প্লিজ। কথাগুলো বলতে বলতে আবারও অনামিকার দিকে ফিরে আসে। কয়েকজন লোক অনামিকার খাটিয়া তুলতে নিলে অরুণ দু হাতে খাটিয়া সাপটে ধরে চেঁচিয়ে বলে, ওকে কোথাও নিয়ে যেতে দিব না আমি, খবরদার, ওকে কেউ নিয়ে যাবে না, আমাদের এখনো বিয়ে হয়নি, শুনতে পাওনি তোমরা? ওর সবচেয়ে বড় ইচ্ছে আমার বউ হওয়ার, ওর ইচ্ছে পূরণ না করে ওকে কোথাও নিয়ে যেতে দেব না আমি। অরুণের কথায় সকলে থেমে যায়। অরুণ বাঁ পাশে বসা আনিকার দিকে চেয়ে বলে, আনিকা, তুই তো জানতি আমি তোর বোনকে কতটা ভালোবাসি, তুই আমাকে কথা দিয়েছিলি ওকে শুধু আমার সাথে বিয়ে দিবি। আমি অনেক অপেক্ষা করেছি শুধু ওর জন্য, আজ তোরা আমার থেকে ওকে কেড়ে নিস না প্লিজ আনিকা। আনিকা অরুণের দিকে চেয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। অরুণের চোখ মুখের অবস্থা বিধ্বস্ত। সে দুহাতে অনামিকার খাটিয়ায় এমনভাবে ধরে রেখেছে যেন অনামিকাকে বুকে জড়িয়ে রেখেছে। অসহায় দৃষ্টিতে চেয়ে আছে আনিকার দিকে। আনিকা ভাঙা গলায় বলে, অনামিকা আমাদের মাঝে আর নেই, ও তো মরে গেছে অরুণ। কথাটা শুনতে অরুণ হঠাৎই একেবারে নিস্তব্ধ হয়ে গেল। ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে অনামিকার দিকে করল, বিড়বিড়িয়ে আওড়ালো, ও মরে গেছে, তাহলে তো আমারও মরে যাওয়া উচিত। রক্ত লাল চোখ থেকে জলকণা গড়ায়। দৃষ্টি এখনও অনামিকার বিধ্বস্ত মুখপানে। তার অনামিকার মনে অনেক দুঃখ জমা ছিল। তাকে ফিরে পেয়ে মেয়েটা অশ্রুভরা চোখে শুধু তাকে দেখছিল। অরুণ দেখেছিল তার অনামিকার সেই চোখে ছিল শুধু স্বপ্ন আর স্বপ্ন, কিন্তু এক জানোয়ার তার অনামিকার সব স্বপ্ন চিরকালের জন্য মুছে দিয়েছে, ছিঁড়ে খেয়েছে তার অনামিকাকে। অরুণ ফুপিয়ে উঠল, খুব কষ্ট হচ্ছে, খুব। অনামিকার দিকে ঝুঁকে বাচ্চাদের মতো ফোপায় আর বলে, তুমি একদম চিন্তা করো না অনামিকা, আমি তোমাকে একা একা কোথাও যেতে দিব না, দেখে নিও আমিও মরে যাব, তোমার অপরাধীকে শাস্তি দিয়েই আমি মরে যাব, আর তারপর ওপারে গিয়ে সবার আগে তোমাকে আমার বউ বানাবো, অনামিকা শুধু অরুণের বউ হবে। পরদিন সকাল 10টার কাছাকাছি সময়। সন্ধ্যা সারা বাড়ি দৌড়াচ্ছে আর সৃজনকে ডাকছে। গত 1 ঘন্টা যাবৎ সন্ধ্যা ধীরে সুস্থে সৃজনকে সারা বাড়ি খুঁজেছে, কিন্তু কোথাও না পেয়ে তার মাথা ঠিক নেই। এক পর্যায়ে এসে পাগলের মতো দৌড়াচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। কোথায় গেল তার ছেলেটা? সন্ধ্যা ব্যস্ত পায়ে বাগানের দিকে গেল। সারা বাগান তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও পেল না। সন্ধ্যার মনে হলো তার শরীরে বোধ নেই। দুহাত মুখের কাছে নিয়ে চেঁচিয়ে ডাকলো, সৃজন, আপা তুমি কোথায়? কোনো সাড়া নেই। সন্ধ্যার মস্তিষ্ক ফাঁকা লাগে। এখন কি করবে সে? এতক্ষণে বুঝে গেছে তার জান সৃজন এই বাড়ির কোথাও নেই। মেয়েটার দিশেহারা লাগে। গতকাল থেকে আকাশ তো এই বাড়িতে ফিরেইনি। তার সৌম্য ভাইয়াও ইরা আপুর কাছে। সে সৃজনকে নিয়ে এই বাড়ি একা ছিল বললে ভুল হবে। সাথে আরও অনেক পুরনো কাজের লোকজন এই বাড়িতেই থাকে। সৃজনকে সে সকালেও বিছানায় ঘুমন্ত অবস্থায় দেখেছে। টুকটাক কাজের জন্য অল্প সময়ের জন্য ঘর থেকে বেরিয়েছিল। এরপর ঘরে এসে আর সৃজনকে পায় না। আগে সৃজন ঘুম থেকে সবার আগে তাকে ডাক দিত, আজ তাকে একটা ডাক পর্যন্ত দেয়নি। উল্টে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ছেলেটার টিকিটিও পায় না। সন্ধ্যার চোখ দুটো ভরে উঠেছে, বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। কোথায় হারালো তার বাচ্চা? সন্ধ্যা এখানে আর দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে বাসার ভেতর যায়।
আসমানি নোমানের ঘরের দিকে যেতে যেতে বলে, আম্মা আম্মা আমার সৃজন। এটুকু বলতেই থেমে যায় সন্ধ্যার কণ্ঠ। সাথে থেমে যায় তার পা আসমানি নোমানের ঘরের দরজার সামনে এসে। বুকটা কেমন যেন ধক করে উঠল। হালকা আলোকিত রুমের কোথাও আসমানি নোমান নেই। ঘরটা একদম ফাঁকা পড়ে আছে। সন্ধ্যা ডান পা বাড়িয়েছিল ঘরের ভেতর যাওয়ার জন্য, সেই পা আবারও পিছিয়ে আনে। কাকেই ডাকছে সে? যাকে ডাকছে সে তো আর এই দুনিয়ার বুকে নেই। আর কোনো দিন তার আম্মা তাদের ডাকে সাড়া দেবে না, তার সৃজনের আর খোঁজ করবে না। এই যে যেমন করছে না। অন্যদিন হলে আসমানি নোমান নিজেই তার আগে এই বাড়ি মাথায় তুলতো তার কলিজার টুকরো নাতি সৃজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে। কিন্তু সেসব স্মৃতির পাতায় বন্দি হয়ে গেছে, সেসব আর কখনো বাস্তবায়ন হবে না। মেয়েটার ডান চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। দম বন্ধকর অনুভূতি নিয়ে সন্ধ্যা উল্টো ঘুরে এগোয়। শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে পা চালায় দ্রুত। আসমানি নোমানের ঘরের পাশের ঘরে যায়, যেখানে সে আর সৃজন গত বছর যাবৎ থাকে। সন্ধ্যা ঘরে এসে বিছানার উপর তার ফোন নিয়ে ডায়াল নাম্বারে সর্বপ্রথম নিয়াজের নাম্বারটা দেখে নিয়াজের নাম্বারে কল করে। উপাস থেকে বলা হয় নিয়াজের নাম্বার বন্ধ। সন্ধ্যা আবারও ডায়াল করতে গিয়ে থেমে যায়। কাকে কল দিচ্ছে সে? এই মানুষটা তো আর পৃথিবীতে নেই। আকাশ চলে যাবার পর, সৃজন হওয়ার পর সন্ধ্যার যখনই প্রয়োজন পড়তো তখনই সে হয় আসমানি নোয়ানের থেকে হেল্প পেত, নয়তো নিয়াজের থেকে। কিন্তু সে তার এই আপন মানুষগুলোকে হারিয়ে ফেলেছে, তাদের আর কখনো ফিরে পাবে না। সন্ধ্যার দুচোখ বেয়ে অশ্রু ঝরে। চারদিকটা কেমন শূন্যতায় ঘেরা, যেন কোথাও কেউ নেই। সন্ধ্যা মুখ চেপে কান্না আটকালো। আকাশকে কল করতে চাইলো, কিন্তু আকাশের নাম্বার তার কাছে নেই। গত বছরে কত নাম্বার বদলেছে কে জানে, সে তো সব জানে না। এরপর সন্ধ্যা তার সৌম্য ভাইয়াকে কল করতে নেয়। তখনই তার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। সন্ধ্যা কি মনে করে ব্যস্ত হয়ে কল রিসিভ করে। সাথে সাথে ফোনের ওপাশ থেকে ভেসে আসে সৃজনার গলা ফাটিয়ে কান্নার আওয়াজ। সন্ধ্যার কলিজা লাফিয়ে উঠল মনে হলো। মেয়েটা হাঁসফাঁস কণ্ঠে ডাকে, সৃজন আব্বা কি হয়েছে তোমার? মুহূর্তে সৃজনের কান্নার আওয়াজ কমে এলো। মনে হলো সৃজনের থেকে ফোন দূরে নেওয়া হয়েছে। সাথে অধীরের রসিক কণ্ঠ ভেসে আসে, সৃজন তো আমার কাছে প্রাণ, দেখবি না কি নিয়ে নিবি কোনটা? সন্ধ্যা বাকরুদ্ধ হয়ে তাকায়, ঝোঁক গিলে বলে, আমার বাচ্চা কোথায়? অধীর হেসে বলে, আছি আমার কাছেই, আপ্যায়ন করছিলাম আর কি। অতি আপ্যায়নে কান্না করছে, শুনলি তো? বিশ্বাস কর, তোদের বাচ্চার প্রতি একটু মায়া লাগে না আমার। কখনো জানি না ঠুসঠাস মেরে দিই। সন্ধ্যার গলায় কান্নারা দলা পাকিয়ে আসে। গতদিনও যার মৃত্যুর কথা ভেবে কান্না করছিল, সেই মানুষটা বেঁচে থেকে দিনের পর পর তাদের জীবন ধ্বংস তো করেছে, আর এখন তাদেরকে একেবারে ধ্বংস করতে তার ছোট বাচ্চাটাকেও ছাড়ছে না। সন্ধ্যা চোখ বুজে শক্ত গলায় বলে, আমার বাচ্চাকে ছেড়ে দাও। কথাটা শুনে অধীর সামান্য হাসে, বলে, তোর মুখের কথায় ছেড়ে দিলে ওকে কি আমার কাছে এনে এত কষ্ট করে আপ্যায়ন করতাম বলতো প্রাণ? সন্ধ্যার অসহ্য লাগলো অধীরের মুখে প্রাণ শব্দটা শুনে, কিন্তু এই নিয়ে কিছু বলল না। উল্টে শক্ত করে বলে, কি চাইছো তুমি? অধীরের সহজ স্বীকারোক্তি। শুধু তোকে প্রাণ। এটুকু বলে অধীর একবার শ্বাস নেয়, আবারও হাঁসফাঁস কণ্ঠে বলে, শুধু তোকে পাওয়ার জন্য অনেক কিছু করেছি, অনেক কিছু। তুই আমার হবি না প্রাণ? সন্ধ্যা কাট কাট গলায় উত্তর করে, মরে গেলেও তোমার এই স্বপ্ন যে পূরণ হবে না, এই কথা কি তুমি জানো অধীর ভাইয়া? অধীর ছটফটে কণ্ঠে, সৃজনকে বাঁচিয়ে রাখার জন্য হলেও তুই আমার হবি না প্রাণ? তুই আমার হলে তোর বাচ্চাকে একটা ফুলের টোকাও দিবে না। তুই আমার না হলে তোর বাচ্চাকে রোস্ট বানিয়ে কুকুরকে খাওয়াবো। অধীরের শেষ কথাটা খুব শক্ত শোনালো। সন্ধ্যা কাঁপা কণ্ঠে চেঁচিয়ে ওঠে, না, আমার সৃজনের কিচ্ছু করবে না তুমি। ওর গায়ে হাত দিলে ভালো হবে না বলে দিচ্ছি। অধীর আগ্রহী কণ্ঠে বলে, তাহলে তুই আমার হয়ে যা প্রাণ, আর কোনোদিন কিচ্ছু চাইবো না, বিশ্বাস কর। সন্ধ্যার দম আটকে আসে, বা হাতে গলা চেপে ধরে অসহায় কণ্ঠে বলে, আমি তোমাকে সৌম্য ভাইয়ের মতোই আমার আরেকটা ভাইয়া ভাবি অধীর ভাইয়া। অধীর রাগান্বিত স্বরে বলে, বেঈমান তুই। তুই আমাকে স্বপ্ন দেখিয়ে আজ বলছিস আমাকে সৌম্যর মতো ভাই ভাবিস? তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তুই এত মিথ্যেবাদী কবে হয়ে গেলি প্রাণ? শেষ কথাটাই রাগান্বিত ভাবটা কমে এসেছে। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে। অধীর অসহায় কণ্ঠে বলে, তুই হারিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত আমার বউ হবি বলে আমার মাথা খেয়ে ফেলতি, আর এখন সব কেন অস্বীকার করছিস প্রাণ?
এটুকু বলতে গিয়ে অধীরের গলা বেঁধে আসে, চোখের কোণ ভিজে ওঠে। মনে পড়ে পুরনো দিনের কথা। অধীর ভাইয়া, তুমি আমাকে কবে বিয়ে করবে? সন্ধ্যার কথা শুনে অধীর সন্ধ্যার দিকে সামান্য ঝুঁকে হেসে বলে। কেন, তুই চাইছিস আমি তোকে বিয়ে করি? ছোট্ট সন্ধ্যা মাথা উপরে নিচে ঝাঁকিয়ে বলে। হুম, চাই, চলো বিয়ে করি। অধীর চোখ ছোট ছোট করে বলে, সত্যি আমায় বিয়ে করবি? সন্ধ্যা আবারও মাথা উপরে নিচে ঝাঁকিয়ে সম্মতি দেয়। অধীর দু হাতে সন্ধ্যার গাল টেনে হেসে বলে। বিয়ে করতে হলে তো তোকে বড় হতে হবে প্রাণ। সন্ধ্যা মুখ ফুলিয়ে বলে। আমি বড় হয়ে গেছি, ভালো করে দেখো আমাকে। অধীর ঠোঁট চেপে হাসতে হাসতে বলে। বুঝেছি, তুই খুব বড় হয়ে গিয়েছিস, কিন্তু হঠাৎ বিয়ে করতে চাইছিস কেন? সন্ধ্যা উৎফুল্ল কণ্ঠে বলে। মা বলেছে বিয়ে করলে অনেক কিছু পাওয়া যায়, ভালো জামা, তারপর অনেক অনেক সোনাও পাওয়া যায়। এখন চলো বিয়ে করি। সন্ধ্যার কথা শুনে অধীর শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার উপক্রম হয়। সন্ধ্যার মাথায় চাটি মেরে বলে। তোর কি সোনার জিনিস অনেক ভালো লাগে? সন্ধ্যা ছোট করে বলে। খুব ভালো লাগে। অধীর নিজেকে সামলে সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলে। আবার বউ হওয়ার আগেও আমি তোর ইচ্ছে পূরণ করবো প্রাণ, আর বউ হওয়ার পরও তো ভুলেও কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না। তোর এসব ইচ্ছে আমি এক্ষুনি পূরণ করে দেব, আর তারপর তুই আর একটু বড় হলেই তোকে বিয়ে করে ফেলবো। এটুকু বলার পরও সন্ধ্যার মন খারাপ বুঝতে পেরে অধীর বিচলিত কণ্ঠে বলে। কি হয়েছে প্রাণ, মন খারাপ করলি কেন? আমি তোর শখের জিনিস বানিয়ে দিব তো। সন্ধ্যা মুখ ফুলিয়ে বলে। তুমি আমাকে বিয়ে করতে চাও না কেন? অধীর মৃদু হেসে বলে। অধীর তার প্রাণকে বিয়ে করতে চাইবে না, এমন দিন কখনো আসবে না, বুঝলি না? অবুঝ সন্ধ্যা অতশত বুঝল না, সে চুপ রইল। অধীর আবারও বলে। তুই তোর ইচ্ছে পূরণ হওয়ার পরও আমাকে বিয়ে করতে চাইছিস কেন? সন্ধ্যা এবারেও কিছু বলতে পারল না, সে তো কিছু বুঝতেই পারছে না। তবু অবুঝ মনে দুষ্টুমির স্বরে বলে। কারণ আমি তোমার এই মিল্ক ক্যান্ডি চোখ দুটো গপাগপ খাবো। কথাটা বলেই সন্ধ্যা হাসতে হাসতে উল্টো পথে দৌড় লাগায়। অধীর সন্ধ্যার কোমর সমান চুল ধরতে গিয়েও ধরতে পায় না। সন্ধ্যার বোকাশোকা উত্তরে হেসে ফেলে। এরপর অধীর সন্ধ্যাকে বানিয়ে দিয়েছিল গলার চেইন, গলার হার, পায়ের নুপুর, দু হাতে হাতের দুটো ব্রেসলেট, হাতের দুটো আংটি, মাথার টিকলি, একটা নাকফুল, একটা কোমরে পড়া বিছা। সবগুলো ছিল সোনার। সব একসাথে পেয়ে ছোট্ট সন্ধ্যার সে কি খুশি! পুরনো দিনের কথা ভেবে অধীরের চোখ দুটো একেবারেই ঝাপসা হয়ে আসে। বুকটা ব্যথা করছে খুব। ঢোক গিলে বলে। আমার দেয়া সোনার অলংকারগুলো কি ফেলে দিয়েছিস প্রাণ? সন্ধ্যা বিদ্রুপ স্বরে বলে। তোমার বাবা পুরো গ্রামের সামনে আমাকে চোরের অপবাদ দিয়ে সব জিনিসপত্র কেড়ে নিয়ে গিয়েছে। কথাটা শুনে অধীর চোখ বুঝে নিল। বাবা নামক মানুষটার জন্য ভেতর থেকে এক ভয়ানক আর্তনাদ বেরিয়ে এলো। সন্ধ্যা বাঁ হাতে চোখ মুছে আবারও বলে। আমি চোর নই, লোভীও নই, আর তাই পছন্দের জিনিস পড়তেই ভুলে গেছি। অধীরের বুক চিনচিন করে ওঠে। সন্ধ্যা নিজেকে সামলে আবারও শক্ত গলায় বলে। আমার বাচ্চাকে ছেড়ে দাও। অধীর দীর্ঘশ্বাস ফেলে, নিজেকে সামলে হেসে বলে। এভাবে দিতে পারবো না প্রাণ, তুই আমার হয়ে যা, আমি তোর বাচ্চাকে তোর কোলে ফিরিয়ে দেব। সন্ধ্যা রাগ লাগলো, তেজি কণ্ঠে বলল। আর কত অমানুষ হবে তুমি? অধীর এবার কিছুটা শব্দ করে হেসে ওঠে, বলে। আমি তো অমানুষই, মানুষ নই তো আমি। যার জন্য অমানুষ হয়েছি তার কাছেও আমার এক পয়সার মূল্য নেই। দেখলি তো আমার কত দুঃখ, তুই আমার হয়ে যা, আমার দুঃখগুলো মিটিয়ে দিয়ে প্রাণ। সন্ধ্যা অসহ্য কণ্ঠে বলল। তুমি যা চাইছো তা কখনো সম্ভব নয়। অধীরের শক্ত কণ্ঠ। তবে সৃজনকে ভুলে যা। সন্ধ্যার বুকটা হুহু করে ওঠে, অসহায় কণ্ঠে বলে। কেন এমন করছো? আমি যখন ছোট ছিলাম এইসব ভালোবাসার ব্যাপারে কিছুই বুঝতাম না। তখনকার বলা দুটো কথা কেন ধরে আছো? বড় ভাইয়া ছাড়া তোমার প্রতি আমার মাঝে আর কোনো অনুভূতি নেই। আমার স্বামী আছে, সন্তান আছে, একটা সংসার আছে। আমি আমার স্বামী আকাশকে ভালোবাসি। অধীর ভাইয়া তার জায়গায় শুধু তারই। প্লিজ বোঝার চেষ্টা করো, আমার সৃজনকে ছেড়ে দাও। অধীরের দম আটকে আসলো, কান থেকে ফোন সরিয়ে নিল। সন্ধ্যার কি সহজ স্বীকারোক্তি, আর অধীরের জন্য এক ভয়ানক বাণী। যে বাণীতে মিশে আছে সন্ধ্যা তাকে নয়, তার প্রিয় বন্ধুকে ভালোবাসে। অধীর কল কেটে দেয়। ফোনে সেকেন্ড কি যেন টাইপ করে ফোন পকেটে রেখে দেয়। সেখানেই পেতে রাখা একটা চেয়ারে বসে। দুপা ছড়িয়ে দিয়ে দুহাত সহ পুরো শরীরটা একেবারে ছেড়ে দেয়। ডান চোখের কোণে এক ফোঁটা নোনা জল এসে ঠেকেছে। অধীর নড়চড়বিহীন হয়ে আছে।
সৃজনের কান্নার আওয়াজ ভেসে আসছে। বিরক্ত হয় খানিক, তবে সেদিকে পাত্তা দিল না। ঘড়ির কাঁটা 10টা 30-এর কাছাকাছি। আকাশ একটা ফাঁকা রাস্তায় ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে দ্রুত বেরিয়ে আসে গাড়ি থেকে। পায়ে জুতো নেই, পরনে কুচকানো সাদা শার্ট প্যান্ট, চোখ মুখের অবস্থা বিধ্বস্ত। ডান হাতে পিস্তল। গাড়ি থেকে নেমে হন্তদন্ত পায়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সামনে ধুধু ফাঁকা মাঠ, আকাশের পায়ের গতি থেমে নেই। এদিকে আকাশের পরপরই এখানে স্কুটি এনে থেমেছে সন্ধ্যা। তখন অধীর তার কল কেটে দিয়ে সৃজনের একটা পিক পাঠিয়েছিল, সাথে এই ঠিকানা দিয়েছিল। মেয়েটা বেশ কসরত করে চিনিয়ে চিনিয়ে এখানে এসেছে, যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে এসেছে। তার ছেলেটাকে বাঁচাতে হবে তো। তার সৃজন মরে গেলে তার কি করে চলবে? সন্ধ্যা একটু পরপর ঝাপসা চোখ জোড়া মুছে ফাঁকা মাঠের দিকে ছোটে। আকাশ কিছু দূর হাঁটার পর কারো পায়ের শব্দ পেয়ে থেমে যায়। দ্রুত উল্টো ঘুরে দাঁড়াতেই সন্ধ্যার কপাল আকাশের বুকে ধাক্কা খায়। সে পড়তে গিয়েও বাঁ হাত আকাশের শার্ট টেনে ধরে নিজেকে সামলায়। মাথা উঁচু করে তাকায়। আকাশকে এখানে দেখে অবাকও হয় খানিক। আকাশ একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। সন্ধ্যা নিজেকে সামলেছে দেখে সে আর হাত বাড়ায় না। তার চোখ দুটো অসম্ভব লাল। দৃষ্টি সন্ধ্যার কান্নামাখা মুখে আনাগোনা করে সেকেন্ড। এরই মাঝে সন্ধ্যার দু চোখ বেয়ে আরও 2 ফোঁটা জল গড়ায়। আকাশ বোধহয় বুঝল সন্ধ্যার মনোভাব। বা হাত উঠিয়ে আলতো হাতে সন্ধ্যার চোখের জল মুছিয়ে দেয়। ছোট করে বলে, আমাদের সৃজনের কিচ্ছু হবে না, আমি আছি। সন্ধ্যার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। কানের কাছে কয়েকবার বেজে উঠল আমাদের সৃজন। আকাশ কথাটা বলে বাঁ হাতের মুঠোয় সন্ধ্যা ডান হাতের কবজি নিয়ে বড় বড় পায়ে সামনের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা আকাশের পিছু পিছু এগোয়, দৃষ্টি পিঠ ফিরিয়ে রাখা আকাশের দিকে, যে ছেলেকে আগলে নিয়ে ব্যস্ত পায়ে ছুটছে। একটা ফাঁকা জায়গায় নির্দিষ্ট কিছু জায়গা জুড়ে বড়সড় একটা গোডাউন, যার ভেতর আকাশ আর সন্ধ্যা মাত্র প্রবেশ করেছে। প্রবেশ করা মাত্রই তাদের কানে সৃজনের গলা ফাটিয়ে কান্নার আওয়াজ ভেসে আসে। সাথে দৃষ্টিগোচর হয় কাঁচের মতো একটা বড়সড় পাত্রের ভেতর সৃজনের ছটফটানির দৃশ্য। এই দৃশ্য দেখে আকাশ সন্ধ্যার বুক কেঁপে ওঠে। সন্ধ্যা চিৎকার করে ডেকে ওঠে, সৃজন! আকাশের হাত থেকে নিজের হাত ছুটিয়ে এক প্রকার দৌড়ে যায় সেই কাঁচের পাত্রের কাছে। ছেলেকে এভাবে ছটফট করতে দেখে সন্ধ্যার মস্তিষ্ক অকেজো লাগে। সে শক্ত কাঁচের ভেতর ছটফট করতে থাকা সৃজনকে দেখে সেখানে থাপ্পড় দেয় আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, আব্বা, আমার আব্বা, এইদিকে তাকাও। এই তো আমি এসেছি, মা এসেছি। তাকাও আব্বা, তাকাও আমার দিকে, কিচ্ছু হবে না তোমার। সৃজন কি মায়ের ডাক শুনতে পায়? মায়ের আকুতি শুনতে পায় না বোধহয়। বাচ্চা ছেলেটার চোখ মুখ টকটকে লাল হয়ে গেছে, যে কেউ দেখলে ভয় পাবে। চোখ দুটো বড় বড় হয়ে আছে। 2 হাত পা ছড়িয়ে ছিটিয়ে রেখে অনবরত ছটফট করছে। দেখে বোঝা যাচ্ছে তার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। আকাশের দৃষ্টি কয়েক সেকেন্ড ছেলের পানে ছিল, আর শক্তি হয়নি সেখানে দৃষ্টি নিবদ্ধ করতে রাখার। দৃষ্টি ঘুরে এসেছে সামনে পায়ের উপর পা তুলে আয়েশ করে বসা জিডির দিকে, যে আরামসে বসে একটার পর একটা সিগারেট ফুঁকছে। সামনে একটা ছোট্ট টেবিলের উপর সিগারেটের পোড়া শেষ অংশগুলো জমিয়ে রেখেছে। দৃষ্টি আকাশের দিকে, মুখে হাসি লিপটে। ডান হাতের 2 আঙ্গুলের মাঝে সিগারেট, যা ঠোঁটের মাঝে রেখে 2বার ধোঁয়া ছাড়ল। আকাশের দিকে দৃষ্টি রেখে 2 আঙ্গুলের সাহায্যে সিগারেটে 2বার টোকা মেরে বাঁকা হেসে বলে, কেমন লাগছে এবিজান? অনুভূতি বলো, শুনতে ইচ্ছা করছে। আকাশ নির্জীব দৃষ্টিতে তাকিয়ে রইল জিডির দিকে, বলে, যাকে তার আপন জনরা পিছন থেকে কখনো ছুরি চালায়নি, সে কি করে আমার ব্যথা বুঝবে? জিডি বেশ অনেকক্ষণ এক ধ্যানে চেয়ে রইল আকাশের দিকে। এক পর্যায়ে ঠোঁট প্রসারিত করে হাসল। আকাশ চাপসা দৃষ্টি এদিক ওদিক ঘুরিয়ে শক্ত গলায় বলে, নিজের ভালো চাইলে আমার ছেলেকে ছেড়ে দেয়। জিডির হাসির মাত্রা গাঢ় হয়। বা পায়ের উপরে রাখা ডান পা নাড়ায় আর বলে, তোর বউকে শর্ত দিলাম তো মানল না, আমি কি করব? এবার তোরা 2 হাজব্যান্ড ওয়াইফ মিলে ছেলের নিথর দেহ দেখ। আকাশ তার হাতের পিস্তল জিডির দিকে তাক করে হুঙ্কার ছেড়ে বলে, তোকে আমি আরেকটু সময় দিতে চেয়েছিলাম, কিন্তু এখন বুঝলাম তোর অনেক তাড়া আমার হাতে মরার। তাহলে মর। কথাটা শুনে জিডি শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে বসা থেকে উঠে দাঁড়ায়। বা হাতে একটা রিমোট দেখিয়ে বলে, এটা কি জিনিস? তোর ছেলের পিঠে ওই যে পাওয়ারফুল বোম সেট করা দেখতে পাচ্ছিস, সেটারই রিমোট। আর 10 মিনিট পর ওই বোম একা একাই ফেটে তোদের জীবন সৃজন রোস্ট হয়ে যাবে। যদি আমার মোড চেঞ্জ হয়, জীবন্ত সৃজনকে আর 10 মিনিটও দেখতে ইচ্ছে না করে, তাহলে এখানে জাস্ট একটা ক্লিক করে তোর এত স্বাদের বাচ্চাকে রোস্ট বানাবো, আর তারপর ওকে বিয়ে করবো, জানিস? তোর বউকে বলেছি অবশ্য, এখন তোকে বলছি। তারপর তোর বাচ্চার রোস্টটা একটা কুকুরকে খেতে দিব। পরে হাড্ডিগুলো থাকলে ওগুলো কবর দিস।
আর না থাকলে তো নাই। আকাশ স্তব্ধ চোখে তাকায় জেডির দিকে। জেডির মুখে হাসি লিপটে। আকাশের দৃষ্টি ঘুরে ছটফটানো কান্নারত বোমা সেট করে রাখা সৃজনের দিকে চোখ পড়ে। জেডি যা বলল সব সত্যি। হয়তো সৃজনের পিঠে বোমা সেট করা, যেখানে সময়টাও দেখা যাচ্ছে। আকাশের মনে হলো তার শরীর ভেঙে আসছে। জেডির দিকে তাক করে রাখা পিস্তলটা ধীরে ধীরে নামিয়ে নেয়। ওদিকে এতক্ষণ সন্ধ্যা তার ছেলেটাকে একবারের ধরার জন্য যেমনি ছটফট করছিল, তেমনি অধীরের কথাগুলো শুনে সে স্তব্ধ হয়েছে। বিস্ময় দৃষ্টি ঘুরে যায় অধীরের দিকে। সৃজনকে আটকে রাখা কাঁচের সাথে মেতে আসা শরীরটা কোনো রকমে ঠেকিয়ে রেখেছে। তার সৃজন বেঁচে না থাকলে আল্লাহ যেন তাকে এই দুনিয়ায় আর এক সেকেন্ডও বাঁচিয়ে না রাখে। সে সেই আরজিটুকুই আল্লাহর দরবারে খুব যত্নে তুলে রাখলো মেয়েটা। জেডি আকাশকে একেবারে চুপ হয়ে যেতে দেখে এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। রিমোটটা উপর দিকে ছুঁড়ে আবারও ক্যাচ ধরে হেসে বলে, তোর বাচ্চা ওভাবে ছটফট করছে কেন জানিস? ও ঠিক করে অক্সিজেন পাচ্ছে না। বেচারা নিষ্পাপ সৃজন, বাপ মায়ের ভুলে শাস্তি সে দিচ্ছে। অনেকক্ষণ থেকে এভাবে কষ্ট পাচ্ছে। আমার অবশ্য তোদের বাচ্চাকে এভাবে দেখতে ভালোই লাগছে। কি সুন্দর ছটফট করছে দেখ। আকাশ চোখ বুজে নিল, কাঁপা গলায় বলে, কি চাচ্ছিস তুই? জেডির সহজ উত্তর। তুই তো জানিস এবিচান, আমার প্রাণকে ছাড়া আর কিছুই চাই না আমি। আকাশ তাকায় জেডির দিকে, শক্ত কণ্ঠে বলে, জেগে জেগে স্বপ্ন দেখে বাদ দে। তোর মতো নোংরা মস্তিষ্কের মানুষ আমার সন্ধ্যা মারতের ছায়াও মারাতে পারবি না। জেডি আকাশের দিকে চেয়ে রইল। একসময় যে মেয়ের গল্প করে করে সে এবির কান ছালাপালা করে ফেলতো, যে মেয়েকে সে শুধু তার প্রাণ ডাকতো, আকাশও তার সাথে মিলিয়ে জ্যাকের প্রাণ বলতো, আজ সেই মেয়েকে এবিকে সুন্দর করে আমার সন্ধ্যা মালতী বলে সম্বোধন করেছে। জেডি মৃদু হেসে বলে, ভালো মস্তিষ্কের মানুষ হলে আমার প্রাণকে আমি পেতাম এবিচান। আকাশের দৃঢ় কণ্ঠ। নো। জেডি হাসে, বলে, কেন পেতাম না? তুই আমাকে কথা দিয়েছিলি তুই নিজ দায়িত্বে আমার প্রাণকে খুঁজে আমার হাতে ওকে তুলে দিবি। আকাশের সহজ উত্তর। কারণ সন্ধ্যা মালতী আমার বিবাহিত স্ত্রী, আর আমি কাপুরুষ নই যে আমি আমার স্ত্রীকে আরেক পুরুষের হাতে ধরে দেব। আকাশের কণ্ঠে তীব্র অধিকারবোধ। জেডির মুখ মলিন হয়। খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে সামান্য হেসে বলে, জানিস এবিজান, আমার প্রাণের পেটের বাঁ পাশে একটা ছোট্ট বাদামি রঙের জন্মদাগ আছে। ওই জন্মদাগে নিয়ম করে ঠোঁট ছোঁয়ানোর স্বপ্ন দেখেছি আমি। এখনো সেই ইচ্ছে আগের মতোই আছে। দিয়ে দিই আমার প্রাণকে, আমি আমার ইচ্ছেটা পূরণ করে দিবি। কথাটা শুনতে আকাশের চোখ মুখ শক্ত হয়ে যায়। বাঁ হাতে জেডির কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, জ্যাক, আমার সন্ধ্যা মালতীকে নিয়ে এসব মন্তব্য করা থেকে বিরত থাক, নয়তো তোর মুখ আমি ভেঙে দেব। জেডি প্রাণহীন হাসে, বলে, এটুকুতেই এত জ্বলছে এবিজান? আর তুই যে আমার প্রাণকে গভীরভাবে ছুঁয়েছিস, বাচ্চার মা পর্যন্ত বানিয়ে দিয়েছিস, এটা আমার ঠিক কথায় গিয়ে লাগে জানিস? আকাশ চোখ বুঝল, শক্ত গলায় বলে, আমার বাচ্চাকে ছেড়ে দে। জেডি হাতে রাত খাওয়া সিগারেটটা ছুঁড়ে ফেলে আকাশকে একটা ধাক্কা দিয়ে বলে, তোরা আমার কথা না মানলে আমি কি করে তোদের কথা মানব? এর চেয়ে তোরা আর কিছুক্ষণ ওয়েট কর, তারপর তোদের বাচ্চা। এটুকু বলতে আকাশ জেডির দিকে এগিয়ে এসে অনুনয়ের সুরে বলে, আমি তোকে কথা দিচ্ছি, আমি সন্ধ্যা মালতীর সাথে থাকবো না। আমি ওর থেকে সবসময় ডিস্টেন্স মেনটেন করে চলবো। তুই আমার বাচ্চাটাকে ছেড়ে দে জ্যাক, প্লিজ। জ্যাক হেসে বলে, ডিভোর্স দিয়ে আমার হাতে তুলে দিবি। আকাশ রাগান্বিত স্বরে বলে, ইম্পসিবল। আমি বলেছি ডিস্টেন্স মেনটেন করবো, নট সেপারেশন, ওকে? জিডি হাতের রিমোটটা ঘোরাতে ঘোরাতে শব্দ করে হেসে বলে, তাহলে তো হবে না এবিজান, ভাই আমার প্রাণকে একেবারে ছেড়ে দিয়ে আমার হাতে তুলে দে, নয়তো ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরে যা। আকাশ রেগে দুহাতে জিডির কলার চেপে ধরে। কিছু বলতে গিয়েও থেমে যায়, গলা বেঁধে আসছে। সৃজনের কান্নার আওয়াজ কানে সূচে নেয় ফুটছে, বুকটায় বড্ড ব্যথা করছে। বাবা হিসেবে নিজেকে বরাবরই ব্যর্থ আর অসহায় লেগেছে, যার পরিধি আজ কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে। আকাশ অসহায় দৃষ্টি জোড়া জেডির দিকে রেখে কণ্ঠে তীব্র অসহায়ত্ব ফুটিয়ে বলে, আমার ছেলেটার তো কোনো দোষ নেই, ওকে ছেড়ে দে জ্যাক। তুই আমাকে মেরে ফেল না, আমি নিজে স্যারেন্ডার করছি তোর কাছে। ট্রাস্ট মি, আমি তোকে ভুল করেও প্রতিহত করব না। জেডির মাঝে তেমন কোনো প্রভাব পড়ল বলে মনে হলো না। সে ঘাড় চুলকে উপহাসমূলক কণ্ঠে বলে, সরি রেভি, তোর কাছে দুটি অপশন, হয় আমার সন্ধ্যা প্রাণকে আমার হাতে তুলে দে, নয়তো সৃজনের লাশ উপহার নেই।
আকাশের মলিন মুখ আরও মলিন হয়। কি করবে সে? কোথায় যাবে? কার কাছে হেল্প চাইবে? হেল্প চাওয়ার মানুষটাই তো বেইমানি করছে। আকাশ জেডির কলার ছেড়ে দেয়, নির্জীব গলায় বলে, তোর জন্য আমি কত কিছু করেছি জ্যাক, আর তুই তার প্রতিদান এভাবে দিচ্ছিস? তোর সব বিশ্বাসঘাতকতা অনেক আগে আমাকে মেরে ফেলেছে জানিস। শুধু আমার সন্ধ্যা মালতী আর আমার বাচ্চাটাই বাকি ছিল। এই পর্যায়ে জেডিকে কিছুটা বিভ্রান্ত দেখা গেল। দৃষ্টি সরিয়ে নেয় আকাশের থেকে, ঘাড় ঘুরিয়ে তাকায় সৃজনের দিকে। যে ছেলেটা এখনও সেই একইভাবে ছটফট করছে, ঠিক যেভাবে মাছেরা স্থলে এসে বাঁচার জন্য ছটফট করে। অথচ জেডির মাঝে সৃজনের জন্য বিন্দুমাত্র খারাপ লাগা দেখা গেল না। তার দৃষ্টি ঘুরে আসে সন্ধ্যার উপর। মেয়েটা কেমন করুণ চোখে জেডির দিকে চেয়ে আছে, মনে হচ্ছে কোনো পাথর। চোখ দুটো টকটকে লাল। জেডি ঢোক গিলল। সন্ধ্যা সৃজনের দিকে তাকালো, কাঁচের উপর দুহাত রেখে ছেলের পানে অসহায় চোখে চেয়ে করুণ স্বরে আওড়ায়, মা তোমাকে একা একা কোথাও যেতে দিব না। আমার আব্বাজান তুমি আর একটু অপেক্ষা করো, মা তোমাকে ঠিক বাঁচিয়ে নিব, কিচ্ছু হবে না তোমার। কথাগুলো বলে সন্ধ্যা এক পর্যায়ে ফুপিয়ে উঠল। এই কাঁচের ভেতরে তার সৃজন মরণ যন্ত্রণায় ছটফট করছে। সে আর পারছে না ছেলের এই আহাজারি দেখতে, আর সহ্য হয় না। সন্ধ্যা খুব কষ্টে নিজেকে সামলায়, কাঁচের উপরে ছেলেকে কয়েকটা চুমু আঁকে। এরপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, দুর্বল পা দুটো টেনে জেডির দিকে এগিয়ে আসে। পা থেমে যে আকাশের পাশাপাশি এসে ভাঙা গলায় বলে, আমার বাচ্চাটিকে ছেড়ে দাও অধীর ভাই প্লিজ। জেডি জিভ দ্বারা শুকনো ঠোঁট ভিজিয়ে বলে, তবে আমার শত মেনে নেয়। এটুকু বলে জেডি প্যান্টের পকেট থেকে একটা কাগজ আর কলম বের করে আকাশের দিকে বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বলে, ডিভোর্স পেপার দুজন সাইন করে দে, আমি তোদের বাচ্চাকে ছেড়ে দিচ্ছি। আকাশ সন্ধ্যা দুজনেই বিস্ময় চোখে চেয়ে আছে জেডির ধরে রাখা ডিভোর্স পেপারটার দিকে। তখনও কানে ভেসে আসছে সৃজনের বাঁচার জন্য চিৎকার করা কান্নার আওয়াজ। বুকের অসহনীয় ব্যথা, কানে বিষের ন্যায় সৃজনের কান্নার আওয়াজ, নিজেদের বাচ্চাকে বাঁচাতে নিজেদের বিচ্ছেদ, সব মিলিয়ে আকাশ, সন্ধ্যার শরীর, মন দুটোই ভেঙে আসে। সন্ধ্যার দুচোখ ফেটে নোনা জল গড়ায়। মা হয়ে সৃজনকে নিজের চোখের সামনে কিভাবে মরতে দেখবে? আর আকাশ, সৃজন যার অংশ, সেই মানুষটার সাথে একেবারে বিচ্ছেদ নিয়েই বা কী করে বাঁচাবে? গত কয়েকটা বছর যত কষ্টই করুক, দিন শেষে একটা সত্য কথা জল করত, আকাশ সন্ধ্যার স্বামী। কিন্তু আজ সেই পরিচয়টুকু তার জীবন থেকে মুছে ফেলতে হবে। কান্নাটা সন্ধ্যার গলায় দলা পাকিয়ে আসে। আকাশ জেডির দিকে কেমন করে চেয়ে আছে। সন্ধ্যা মালতীর সাথে বিচ্ছেদ, এর চেয়ে তো সারা জীবন দূরত্বই বেশি ভালো ছিল। সে কেন লোভী হতে গেল? কেন লোভী হয়ে সন্ধ্যা মালতীর সাথে দূরত্ব মেটাতে চাইল? জেডি আকাশ আর সন্ধ্যার দিকে বেশ কয়েকবার তাকালো। এরপর এপাশ ওপাশ হাঁটতে হাঁটতে তারা দিয়ে বলে, খুব বেশি সময় নেই, আর মাত্র ক মিনিট। ফার্স্ট ভেবে কাজ করে ফেল, ব্যাপারটা তোদের সিজনের জন্যই ভালো হবে। আকাশ আর সন্ধ্যা দুজনেই কান্নারত সৃজনের দিকে তাকালো, যে সেই একইভাবে ছটফট করছে, শ্বাসকষ্টে রোগীর মতো বারবার হা করছে একটু শ্বাস নেওয়ার আশায়। বাচ্চাটার চোখ মুখ অসম্ভব লাল, আর কমিউনিট এভাবে থাকলে তাদের সৃজন এমনিই মরে যাবে। বোমার আর প্রয়োজন পড়বে না। ছেলের অবস্থায় আকাশ সন্ধ্যার বুক ফেটে যাওয়ার উপক্রম হয়। সন্ধ্যার দুচোখ বেয়ে বর্ষণে নেয় অশ্রুকণা ঝরে। আকাশ দমবন্ধ অনুভূতি নিয়ে জেডির দিকে ফিরে তাকায়, ঢোক গিলে বলে, আমি সন্ধ্যা মালতীকে তোর জন্য ছেড়ে দিলে ওপারে ওকে পাবো না, এটা আমি করতে পারবো না। মেরে ফেল আমার বাচ্চাকে। দুনিয়ার জীবন তো শেষ নয়। আমি আর আমার সন্ধ্যা মালতী দুনিয়ার এক সংক্ষিপ্ত জীবন পেরিয়ে ইহ জীবনে আমাদের বাচ্চার সাথে মিলিত হওয়ার অপেক্ষা করব। সাথে তোর হিসাব নিকাশ। এই সংক্ষিপ্ত জীবনের জন্য হয়ে গেলাম এক স্বার্থপর বাবা। কথাটা শুনতে আকাশের পাশে দাঁড়ানো সন্ধ্যা চেঁচিয়ে বলে, আমি আমার বাচ্চাকে। বাকিটুকু বলার আগে আকাশ ডান হাতে সন্ধ্যার মুখ চেপে ধরে। সন্ধ্যা ছাড়া পাওয়ার জন্য ছটফট করে। সে তার বাচ্চাকে ছাড়া কি করে থাকবে? কখনো পারবে না সে। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। মেয়েটার ছলো ছলো দৃষ্টি অধীরের দিকে, যে চোখে কত শত আর্জি আহাজারি মিশে আছে। সন্ধ্যার দৃষ্টিতে জেডির দৃষ্টি মিললেও জেডির মনে দয়া হলো না। সে দৃষ্টি ফিরিয়ে আকাশের দিকে তাকালো। আকাশের এটুকু রিয়াকশন সে বোধহয় আশা করেনি, আরও কিছু আশা করেছে। জেডির চঞ্চল দৃষ্টিতে আকাশ দৃষ্টি রেখে ধরা গলায় বলে, আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না জ্যাক। অরুণ অনামিকার কবর পাড়ে বসে আছে। সে যে গতকাল তার থেকে অনামিকাকে জোর করে ছাড়িয়ে দিয়ে কবর দিয়ে দিল, সেই থেকে তার আর নড়চড় নেই। একবারের জন্য দু চোখের পাতা বন্ধ হয়নি। গতকাল সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে, রাত পেরিয়ে সকাল এসেছে, বেলা বেড়েছে। অরুণ এখনও সে একইভাবে এখানে বসে আছে।
দৃষ্টি অনামিকাকে চাপা দেয়া মাটির উপর, হাত পায়ে মাটি দিয়ে পুরো মেখে আছে। হঠাৎই অরুণ কবরের দিকে ঝুঁকে কান পাতে, কিছু শুনতে চাইছে বোধহয়, কিন্তু কোনো আওয়াজ না পেয়ে অরুণ করুণ স্বরে ডাকে, অনামিকা, অনামিকা, অনামিকা।